রূপপুর গ্রামে ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে চারদিকে লতা পাতা গাছ সবকিছু সবুজে ভরে উঠেছে। আকাশে সারাক্ষণ বিজলি চমকাচ্ছে। প্রচণ্ড গরমের মৌসুমে বৃষ্টি গ্রামবাসীদের যেমন গরম থেকে রেহাই দিয়েছিল, তেমনি অপরদিকে কিছু গরিব মানুষের সর্বনাশও করছিল। মমতা আর তার শাশুড়ি বৃষ্টির পানির মধ্যে সবজি কুড়াচ্ছিল, কারণ চারপাশে বৃষ্টির জন্য পানি জমে গিয়েছিল। আর সেই পানিতে তাদের সব সবজি বিক্রি করা যে ঠেলা ছিল, সেই ঠেলা ভেঙে গিয়েছে। আর টমেটো, লাউ, কুমড়া সব সবজি পানিতে পড়ে পড়ে সাঁতরাচ্ছিল। মা, এই বৃষ্টি তো আমাদের সর্বনাশ করে দিয়েছে। আমাদের একটা সবজিও বিক্রি হয়নি, তার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৌমা, এই বৃষ্টিকে তো আর আমরা কোনোভাবেই থামাতে পারবো না। জলদি জলদি করে হাত চালিয়ে সব সবজি এই ঝুড়িতে তুলে নেই, চলো। তখনই মমতা আর তার শাশুড়ি দূরে একটি বটগাছ দেখতে পায়, যে বটগাছের নিচটা বাঁধানো ছিল। বৌমা, চলো সব সবজি নিয়ে ওই বটগাছের নিচে গিয়ে বসি। গাছের নিচের ঘাটটা বাঁধানো রয়েছে, ওই ঘাটের উপরে বসেই আমরা আজকে সবজি বিক্রি করব। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন, এটাই ঠিক হবে। দুই বউ শাশুড়ি মিলে যতটুকু সবজি কুড়াতে পেরেছিল সেগুলো নিয়ে বটগাছের কাছে যায়, আর সেগুলোকে বাঁধানো পাকার উপরে রাখে। কিন্তু তখনই বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করে। আকাশে জোরে জোরে বাজ পড়তে থাকে, তুফানও শুরু হয়ে যায়। ঠিক তখনই কোথাও থেকে একটা জুতা এসে তার শাশুড়ির গালে পড়ে। কে রে? এই, আজ পর্যন্ত এমন দুঃসাহস কারো হয়নি যে আমার গায়ে হাত তুলবে, অথচ এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে জুতা মারলো। কার এত সাহস? মা, আপনি ভুল ভাবছেন। দেখছেন না কত জোরে দমকা বাতাস আর বৃষ্টি হচ্ছে? কোথাও থেকে মনে হয় উড়ে এসে আপনার গালে পড়েছে। যাই হোক, দিনভর বৃষ্টি হয়, থামার কোনো নামগন্ধও নেই। ধীরে ধীরে সন্ধ্যার আগে বৃষ্টি থামলে কিছু লোক তাদের কাছে সবজি কিনতে আসে। আরে বউ, আজকে তো বৃষ্টিতে একদম বেহাল দশা করে ফেলেছে। আমরা তো সবজি কিনতেও বের হতে পারিনি, আর তোমরাও সবজি বিক্রি করতে গেলে না। আরে কি যা তা বলছো? এত বৃষ্টির মধ্যে যখন তোমরাই ঘর থেকে বের হতে পারলে না, তাহলে আমরা কিভাবে আসবো শুনি? মা, আপনি শান্ত হন। চাচি, আমরা সবজি বিক্রি করতে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে গিয়েছে যে আমাদের সব সবজি পানিতে পড়ে গিয়েছিল, আর আমাদের সবজির ঠেলাও ঝড় তুফানে ভেঙে গিয়েছে। আহারে, কোনো ব্যাপার না বৌমা, কিন্তু দেখে তো মনে হচ্ছে ঝুড়ির সব সবজিগুলো বৃষ্টি কাদায় নষ্ট হয়ে গিয়েছে। জি চাচা, ব্যাস কোনো রকম এইটুকুই সবজি বাঁচাতে পেরেছিলাম, বাকি সব তো একদমই নষ্ট হয়ে গিয়েছে। আপনারা যা যা নিতে চান বেছে নিন, কিছু টাকা কম দেন। তো এভাবেই বউ শাশুড়ি অর্ধেক টাকায় সব সবজি বিক্রি করে। রাতে আবার ধীরে ধীরে বৃষ্টির তেজ বাড়তে থাকে। তখন মমতার শাশুড়ি তাকে বলে, বৌমা, বৃষ্টির বেগ আরো বাড়ার আগে চলো আমরা কোনো রকম বাড়িতে চলে যাই। সকালে উঠে আবার আড়তেও তো যেতে হবে সবজি আনার জন্য, তাই না? হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন, কিন্তু মা, আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে, কারণ চারদিকে পানি থই থই করছে। এরপর বউ শাশুড়ি মিলে তাদের জুতা হাতে নিয়ে পানিতে নেমে ধীরে ধীরে পা ফেলে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা যখন তাদের বাড়ির কাছে এসে পৌঁছায়, তারা দেখতে পায় যে তুফান আর বৃষ্টিতে তাদের ঘর উড়িয়ে নিয়ে গেছে। মা, এই তুফানে তো আমাদের ঘর উড়িয়ে নিয়ে গেছে, আর চারদিকে পানিতেও ভরে গিয়েছে। এখন আমরা কোথায় থাকবো? দেখে তো মনে হচ্ছে চারদিকে বন্যা হয়ে যাবে। বৌমা, একেই বলে বৃষ্টির মধ্যে ধান তলিয়ে যাওয়া। হে উপরওয়ালা, এর থেকে তো ভালো তুমি আমাদেরকে উঠিয়ে নাও। মা, এসব আপনি কি বলছেন? যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি হার মানার কোনো প্রয়োজন নেই আপনার মা। এখানে তো আর কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই। চলুন মা, আমরা ওই বটগাছের নিচে গিয়েই বসি। তারপর দুই বউ শাশুড়ি আবার সেই বটগাছ তলায় চলে যায়, আর গাছতলার বাঁধানো পাকার উপরে কোনো রকম শুয়ে পড়ে।
কিন্তু বৃষ্টির পরিমাণ তেজ হতে থাকে, সেই সাথে তুফানও শুরু হয়ে যায়। আকাশে বজ্রপাত তো হয়েই যাচ্ছে, যেই কারণে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। বৌমা, জানি না উপরওয়ালা আমাদের এ কি পরীক্ষা নিচ্ছে, এভাবে তো কোনোভাবেই আমরা ঘুমোতে পারবো না। মা, কোনো রকম রাতটা পার হলেই হয়, সকালে একটা না একটা ব্যবস্থা করতেই হবে। সারা রাত ভর বৃষ্টি পড়তেই থাকে। দুই বউ শাশুড়ি বটগাছের নিচে বসে বসেই রাত পার করে। ধীরে ধীরে সকাল তো হয়, কিন্তু সূর্যের কোনো দেখা নেই। হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু মা, আপনার গায়ে তো ভীষণ জ্বর। বৌমা, জ্বর তো ভালো হয়ে যাবে, কিন্তু আমরা কি করব? আমাদের দিন কিভাবে কাটবে? আর এই ঝড় বৃষ্টি পানির মধ্যে আমরা সবজি কিনতেও বা কিভাবে যাব? আর যদি কোনো রকম আড়ত থেকে সবজি নিয়েও আসি, তাহলে সেটা কার কাছে বিক্রি করব? চারদিকে তো পানি উঠে একদম থই থই অবস্থা, না আছে সবজির ঠেলা, আর না আছে মাথার উপরে ছাউনি। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলের বউ না, বরং আমি আপনার মেয়ে। সবার আগে আপনার জ্বর সারাতে হবে মা। আপনি এখানে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। এরপর মমতা বটগাছের পাকা থেকে যেই পানিতে নামে, তার অর্ধেক শরীরই পানিতে তলিয়ে যায়। বৌমা, তুমি উঠে এসো, উঠে এসো বলছি। যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি কার ভরসায় বাঁচব? মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। কিছু না কিছু একটা ব্যবস্থা করতে তো আমাকে যেতেই হবে। স্নেহা, আমরা আবারও আজকে কিচ্ছু খাইনি। গত 2 দিন ধরে কেবল পানিই খেয়ে যাচ্ছি। আমরা কি আর কখনো একটা ভালো জীবন পাবো না? আমরা কি কোনো দিনই পেট ভরে খাবার খেতে পারবো না? আপু, মাঝে মাঝে তো মনে হয় আমরা কেবল কষ্ট করতেই এই দুনিয়াতে এসেছি। মা বাবা মরে যাওয়ার পরে তো আমাদের কোনো আত্মীয়ও আমাদেরকে দেখে না। আর এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে আমরা দুবেলা খেতেও পাই না। কিছুদিন পরে তো লাজ লজ্জা ভুলে ভিক্ষা করতে যেতে হবে আপু। স্নেহা আর নেহা একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুইজনই কান্না করছিল। স্নেহা, আমরা অসহায় হতে পারি, কিন্তু দুর্বল না। নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালো দিন দেখাবে। কিন্তু কিভাবে আপু? আমার তো মনে হয় না আমাদের ভাগ্য আর কখনোই পরিবর্তন হবে। এমন সময় সেখানে এক বৃদ্ধ মহিলা আসে। বাচ্চারা, তোমাদের কষ্ট আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তোমরা কি সত্যিই তোমাদের জীবন বদলাতে চাও? আমি কয়েক সপ্তাহ যাবৎ তোমাদের উপর নজর রাখছি। তোমরা আসলেই অনেক দুঃখী। হ্যাঁ বুড়ি আম্মা, আমাদের জীবন এতটাই কষ্টের যে মাঝে মাঝে ইচ্ছে করে আমরা মরে যাই। আমরা কেবল এই অন্ধকার থেকে বের হওয়ার জন্য একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছি। বৃদ্ধ মহিলা তার পকেট থেকে একটা চাবি বের করে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নামটি এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। বাচ্চারা, তোমরা মনে রেখো, এই চাবি একটা জাদুর চাবি। এই চাবি কেবল তাদেরই কাজে আসে যারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে। তোমাদের দুইজনকেই কঠিন একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় তোমাদের ইমানদারি আর তোমাদের প্রেম তোমাদের সঙ্গ দেবে। বুঝতে পেরেছো তোমরা আমি কি বলতে চাইছি? কিন্তু বুড়ি আম্মা, আমরা এই চাবি দিয়ে কি করব? এই চাবির কাজ কি?
এই চাবি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে তোমরা একটা পদ্ম ফুল দেখতে পাবে। ওই ফুলটা একটা জাদুর ফুল। ওই ফুলের সাহায্যে তোমাদের জীবন বদলে যাবে। তবে একটা কথা মনে রেখো, এই ফুলের শক্তি ততক্ষণই কাজ করবে যতক্ষণ তোমরা দুই বোন একে অপরকে ভালোবেসে যাবে। স্নেহা আর নেহা এই কথা শুনে অনেক খুশি হয়, কারণ তারা দুই বোন আগে থেকেই একে অপরকে অনেক বেশি ভালোবাসে। বুড়ি আম্মা, আমরা দুই বোন কখনোই একে অপরকে ছাড়বো না। আমি তো আমার বোনকে অনেক ভালোবাসি, আর আমার বোন তো আমি বলতে অন্ধ। আপনি শুধু আমাদের বলেন আমাদের কি করতে হবে। বুড়ি আম্মা মুচকি হাসে আর ওই চাবিটা নেহার হাতে দেয়। এমন সময় তাদের ঘরের মধ্যে একটা অদ্ভুত বাতাস আসে আর তাদের চারপাশ একেবারে বদলে যায়। স্নেহা, দেখ, আমাদের চারপাশ একদম বদলে যাচ্ছে। আপু, আমরা কোথায় চলে আসলাম? এই জায়গাটা তো খুবই রহস্যময়। স্নেহা আর নেহা অদ্ভুত একটা পৃথিবীতে চলে যায়। এমন সময় তারা দেখতে পায় একটা পুকুরের মাঝে একটা পদ্ম ফুল আছে, আর ওই পদ্ম ফুলের চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে আছে। স্নেহা, এটা কি ওই ফুল যেটার কথা বুড়ি আম্মা বলেছিল? হয়তো এটাই ওই ফুল, কিন্তু এই ফুল নিতে হলে এখন তো আমাদের এই পানির ভেতরে যেতে হবে। তারা দুই বোন সাঁতার কেটে ওই পদ্ম ফুলের কাছে যায়। এমন সময় সেখানে একটা ডাইনি প্রকট হয়। এই পদ্ম ফুল সবার হাতে ধরা দেয় না। তোরা কি ভেবেছিস এত সহজে এই পদ্ম ফুল তোদের হাতে ধরা দেবে আর আমি তোদের এই পদ্ম ফুল নিয়ে এখান থেকে যেতে দেব? কখনোই না। এই পদ্ম ফুল নিতে হলে যে কোনো একজনকে মরতে হবে। একজনের না একজনের প্রাণ আমি চাই। তোদের দুই বোনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে, তাহলেই অপরজন এই পদ্ম ফুল পাবে। এই কথা শুনে দুই বোন অবাক হয়ে যায়। আপু, তুমি এই ফুল নিয়ে বাড়ি চলে যাও, আর আমি এই ডাইনির কাছে আমার প্রাণ সঁপে দিচ্ছি। আমি মরে যাই, কিন্তু তুমি বেঁচে থাকো। তুমি একটা ভালো জীবন ডিজার্ভ করো আপু। না স্নেহা, আমি তোকে এখানে রেখে কোথাও যাব না। আমরা একসাথে এসেছি আর একসাথেই ফিরে যাব। যে কোনো একটা সিদ্ধান্ত নে, তা না হলে আমি তোদের দুইজনকেই খেয়ে ফেলবো। দুই বোন ডাইনির কোনো কথা কানে না নিয়ে একসাথে পদ্ম ফুলের দিকে হাত বাড়ায়, আর পদ্ম ফুল তাদের হাতে চলে আসে। তোরা তোদের পরীক্ষায় পাশ করেছিস। তোরা দুইজন একে অপরের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারিস তা তোরা এই পরীক্ষার মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছিস। তাই এই পদ্ম ফুল তোদের, নিয়ে যায় এই পদ্ম ফুল। এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায়। এরপর স্নেহা আর নেহা ওই পদ্ম ফুল নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। আপু দেখো, এই ফুলটা কত চমকাচ্ছে। হ্যাঁ রে বোন, দেখ এর সুগন্ধটা কত মিষ্টি। কিন্তু এখন আমরা এই ফুলটা দিয়ে কি করব? এই ফুলের কাজ কি? আপু, বুড়ি আম্মা তো বলেছিল এই পদ্ম ফুল আমাদের জাদুর রান্নাঘরে নিয়ে যাবে, কিন্তু এখন সেটা কিভাবে হবে? এই পদ্ম ফুলের না চোখ আছে না মুখ আছে, এটা তো কথাও বলতে পারে না। হয়তো এই পদ্ম ফুলের মধ্যে চাবি ঘুরালে কিছু একটা হতে পারে। দেখ, এই পদ্ম ফুলের মাঝের অংশে তালার মতো কি যেন আছে। চল এটার ভেতরে চাবি ঘুরিয়ে দেখি কি হয়। নেহা তার পকেট থেকে ওই জাদুর চাবিটা বের করে। এমন সময় ওই চাবিটা একা একাই আকাশে উড়তে থাকে, আর উড়তে উড়তে সেই পদ্ম ফুলের ভেতরে যায়। এরপর সে ওই পদ্ম ফুলের তালা খুলে ফেলে। এমন সময় তাদের সামনে তীব্র আলো প্রকট হয়।
আর তৎক্ষণাৎ সেখানে একটা পদ্ম ফুলের রান্নাঘর হাজির হয়। তারা দুই বোন ওই পদ্ম ফুলের রান্নাঘরের ভেতরে যায়। আপু দেখো, এই রান্নাঘরটা কত সুন্দর, কিন্তু এখানে কোনো খাবার নেই কেন? আমরা এখানে খাবার বানাবো, কিন্তু কিভাবেই বা বানাবো? এখানে তো খাবার বানানোর মতো কিছুই নেই। মনে হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে। এমন সময় তাদের দুই বোনের সামনে একটা কাগজ উড়তে উড়তে আসে। এই রান্নাঘরে তখনই রান্না হবে যখন তোমরা কোনো ক্ষুধার্ত লোককে খাওয়ানোর ইচ্ছা পোষণ করবে। স্বার্থপর লোকেরা এই পদ্ম ফুলের ঘরে রান্না করতে পারবে না। স্নেহা আর নেহা একে অপরের দিকে তাকায়। তারাও বুঝতে পারে তাদের মতো এমন আরো অনেক মানুষ আছে যারা দিনের পর দিন না খেয়ে থাকছে। তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা সকল অভুক্ত লোকেদের খাবার খাওয়াবে। ওই পরিকল্পনা অনুযায়ী তারা পদ্ম ফুলের রান্নাঘরে অনেক খাবার রান্না করে আর সেগুলো ক্ষুধার্ত লোকেদের খাওয়াতে থাকে আর তারাও খেতে থাকে। একদিন তাদের কাছে আবার সেই বৃদ্ধ মহিলা আসে। বেটি, তোমরা এই পদ্ম ফুলের রহস্য ভেদ করে ফেলেছ। তোমাদের মন যতদিন পরিষ্কার থাকবে এই পদ্ম ফুল ঠিক ততদিনই তোমাদের হয়ে থাকবে। তোমরা যতদিন পর্যন্ত ক্ষুধার্ত লোকেদের খাবার খাওয়াবে ততদিন পর্যন্ত তোমরাও খাবার খেতে পারবে। আর সেই সাথে তোমরা 100 জন গরিব লোকেদের খাবার খাওয়াতে পারলে এই পদ্ম ফুলের রান্নাঘর তোমাদের 100টি সোনার কয়েন উপহার দেবে। এই কথা শুনে স্নেহা আর নেহা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে তারা গরিব লোকেদের খাবার খাওয়ানোর পাশাপাশি সোনার মুদ্রা উপার্জন করতে শুরু করে আর ওইগুলো বিক্রি করে আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।